এই রাজাকাররা কে কোথায় আছে এইটাও প্রকাশ করেন। দয়া করে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আওয়ামী লীগ প্রকাশ করেন। লাশের শাড়ির উপর দাঁড়িয়ে আজকে মায়া কান্না, এটা বাংলাদেশের মানুষ এই মায়া কান্নাকে বিশ্বাস করে না। পুলিশের গাড়ির সামনে একটি ছোট্ট মেয়ে কিভাবে দাঁড়িয়ে প্রতিবাদ করে সে থামিয়ে দিয়েছে, গ্রেফতারকৃত ছাত্রদের মুক্ত করে এনেছে। যে জেলা ম্যাজিস্ট্রেট বা জেলা প্রশাসক একমাত্র ব্যক্তি যিনি নিরাপত্তা হেফাজতের অনুমোদন দিতে পারেন, এবং সেই নিরাপত্তা হেফাজতের জায়গা হলো জেলখানা, ডিবি কার্যালয় নয়। জীবনকে সহজ এবং স্মার্ট করতে আপনিও নিয়ে আসেন ভিশন রাইস কুকার, রান্নায় আধুনিকতা। জামাতের রাজনীতি নিষিদ্ধের বিষয়টি আপনি বলেছেন যে জামাত বিভিন্ন সময়ে বিভিন্ন দলের সঙ্গে তাদের রাজনৈতিকভাবে বোঝাপড়া ছিল। নিষিদ্ধ হলে কার লাভ, রাজনৈতিকভাবে কে বেশি লাভবান হবে? এটা ইতিহাস বলবে। যে আসলে তো রাজনীতিতে আন্দাজ করে তো বলা যায় না। আজ থেকে 15 দিন আগে যে ছাত্রলীগের যে পিটিয়ে হল থেকে বলে দিবে যে এখানে ছাত্রলীগের প্রবেশ নিষেধ, এটা কি কল্পনা করেছেন? কেউ কল্পনা করতে পেরেছে? ছাত্রলীগের নেত্রীরা কান ধরে উঠবস করে বদরুন্নেসার থেকে বেরিয়ে যাবে, ইডেন থেকে বেরিয়ে যাবে, রুকিয়া হল থেকে বেরিয়ে যাবে, আপার প্রিয় বিশ্ববিদ্যালয়তে বেরিয়ে যাবে। এটা কি আমি বিশ্বাস করেছি? আমি বিশ্বাস করিনি। আমি মনে করছি আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় আছে এতদিন ছাত্রলীগ বহাল তবিয়তে থাকবে, এটাই সাধারণত ছিল। আমি আপনার এখানে বহুবার বলেছি যে বাংলাদেশ বিক্ষোভের বারুদের স্তূপের উপর বসে আছে, পাহাড়ের উপর বসে আছে। কোনো কারণে একটি স্পার্ক হওয়া মাত্র, স্ফুলিঙ্গ এটাকে স্পর্শ করা মাত্র এটা বিস্ফোরিত হবে। আসলে তাই হয়েছে। এবং আমি আপনাকে বলি যে জামাত নিয়ে আমার চর্বিত চর্বণ করার খুব একটা ইচ্ছা নাই। 1969-এ আপনি যদি দেখেন, আমার কাছে বইটা আছে, 69-এর অভ্যুত্থানের 69, মাহফুজুল্লাহর লেখা, তারপর মোহাম্মদ ফরহাদের লেখা ও 69-এর গণ অভ্যুত্থান, আর ছাত্র ইউনিয়নের সাইফুদ্দিন আহমেদ মানিক যখন সভাপতি, তখন জেনারেল সেক্রেটারি ছিলেন শামসুদ্দোহা, তার একটা বই লেখা আছে ইতিহাসের অল্প কথা। আপনি 3টা বইকে যদি মিলিয়ে দেখেন তাহলে 69-এর গণ অভ্যুত্থানের পুরো স্টোরি আপনি পাবেন। 69-এর গণ অভ্যুত্থানের আগে 68, 67, 68 সালে ডিএসসি নামে একটা জোট ছিল, ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি, আওয়ামী লীগ, ন্যাপ, জামাত এগুলো। এবং 1969 সালে শেখ মুজিবুর রহমান যখন 22শে ফেব্রুয়ারি মুক্তি পান, 25শে ফেব্রুয়ারি যে গোলটেবিল বৈঠক শুরু হয় রাওয়ালপিন্ডিতে, সেই গোলটেবিল বৈঠকে শেখ মুজিবুর রহমানের পাশের চেয়ারটাতে ছিল মৌলানা আবুল আলা মওদুদি। এখনও মাঝে মধ্যেই দেখবেন যে বিভিন্ন পুরাতন পেপারের কাটিং, পুরাতন ছবি আসলে পাওয়া যায়। তো এই জন্য জামাতের যে ইতিহাস, জামাতের যে সুপিরিয়র, 1971 সালে জামাতের যে দোষটা, সেটা হচ্ছে জামাতের সুপিরিয়র রেসপন্সিবিলিটি, এটা হচ্ছে জামাতের দায়। আর রাজাকারদের যে দায়, সেটা হচ্ছে রাজাকারদের দায়। আমাদের মুক্তিযোদ্ধা মন্ত্রী বলেছেন রাজাকাররা কত সংখ্যা ছিল, এখনও হোম মিনিস্ট্রিতে তাদের প্রত্যেকের তালিকা, উপজেলা থানা ওয়াইজ ওই সময়ে রাজাকারদের তালিকা আমাদের হোম মিনিস্ট্রিতে সংরক্ষিত আছে। তিনি ইচ্ছা করলে প্রকাশ করতে পারেন, কিন্তু কেন করেন না? কার দুলাভাইয়ের নামটা এসে যাবে এটা। কারণ 10,000 রাজাকারের নাম প্রকাশ হয়েছিল, 10,000 রাজাকারের মধ্যে 8,000 আওয়ামী লীগ করে। এখন এই 10,000-এর মধ্যে 8,000 আওয়ামী লীগ করে রাজাকার। এর পরে এই তালিকাটি বাতিল বলে ঘোষণা করা হয়। আমি আপনাকে বলি, আজকের এই দিনে আমি জামাতকে যে অর্ডারটা করবেন যে জামাত বা কি বলে জামাতের রাজনীতি নিষিদ্ধ, সাথে সাথে রাজাকারের যে তালিকাটা আছে এই তালিকাটা আগামী 7 দিনের মধ্যে প্রকাশ করেন, এবং এই রাজাকাররা কে কোথায় আছে এইটাও প্রকাশ করেন। দয়া করে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আওয়ামী লীগ প্রকাশ করেন রাজাকাররা কে কোথায় আছে, রাজাকাররা একটু প্রকাশ করেন, দেখি দেশ জাতি জানুক রাজাকাররা কোথায় আছে। নাম্বার 2 আসেন। আমি আপনাকে আজকে বলি যে আমার কাছে আমি এই ডক্টর মোহাম্মদ হান্নানের একটা বইয়ের নাম আছে, গবেষণা গ্রন্থ আছে, বাংলাদেশের ছাত্র আন্দোলনের ইতিহাস। এটি 4 খণ্ডে প্রকাশ হয়েছে 1990 সাল পর্যন্ত। এই 4 খণ্ডে 90 সাল পর্যন্ত প্রকাশিত হয়েছে। যদি কারো কোনো কাজে লাগে কেউ এই বইটা সংগ্রহ করে পড়বেন। নিরপেক্ষ একটি বই, যদি একটু বাম ঘেঁষা লেখা আর কি,
তো সেইখানে ছাত্র আন্দোলনের ইতিহাস 1830 সালে কলকাতার অক্টোলনি মনুমেন্ট থেকে ইউনিয়ন জ্যাক নামিয়ে দিয়েছিল হিন্দু কলেজের কয়েকজন ছাত্র। তাদের গুরু ছিলেন হেনরি লুই ডি রোজারিও, তার মাতা ছিলেন ভারতীয় আর পিতা ছিলেন পর্তুগিজ। এই সময় একটি সংগঠন গঠিত হয়, নাম হলো একাডেমিক অ্যাসোসিয়েশন। এইটাই উপমহাদেশের ছাত্র রাজনীতির প্রথম সংগঠন এবং সেইখান থেকে এটাকে বলা হয় প্রথম মাইলস্টোন অফ দ্য স্টুডেন্ট পলিটিক্স। এরপরে দ্বিতীয় মাইলস্টোন ধরা হয় 18 শতাব্দীতে, 19 শতাব্দীতে। ওই সময় একটি অ্যান্টি সার্কুলার সোসাইটি হয়। অ্যান্টি সার্কুলার সোসাইটি হয় যে যারা ব্রিটিশ রাজত্বের বিরোধিতা করবে এইসব ছাত্রদেরকে স্কুল থেকে রাজ টিকিট করে দেওয়া হবে, যাতে তারা পড়াশোনা করতে পারবে না। এইটার বিরুদ্ধে যে অ্যান্টি সার্কুলার সোসাইটি হয়, অ্যান্টি সার্কুলার সোসাইটিতে ফরিদপুরের একজন মেয়ে ইউনিয়ন জ্যাক ব্রিটিশ পতাকা ছিঁড়ে ফেলে ব্রিটিশ সার্জেনের মোটর সাইকেল থেকে, এবং সেই মেয়েকে চপেটাঘাত করার জন্য সারা উপমহাদেশ জ্বলে ওঠে। আমি আপনাকে বলি 194 বছরের ছাত্র রাজনীতির ইতিহাসে আপনি কোনো ছাত্র রাজনীতি আন্দোলনে দেখাতে পারবেন না একত্রে 50 জন ছাত্র নিহত হয়েছে কোনো ছাত্র আন্দোলনে। আজকে 266 জন মানুষ সে লাশের শাড়ির উপর দাঁড়িয়ে আজকে মায়া কান্না, এটা বাংলাদেশের মানুষ এই মায়া কান্নাকে বিশ্বাস করে না। আমি আপনাকে বলছি যে বাংলাদেশে যে আজকে এই ঘটনা প্রবাহের মধ্য দিয়ে যে ইতিহাসের এই উপমহাদেশের যে যে নিকৃষ্টতম হত্যাযজ্ঞ চলেছে, এই হত্যাযজ্ঞের দায় বলেন প্রায় বলেন আমাদের প্রধানমন্ত্রী, আমরা নাকি সিঙ্গাপুর হয়ে গেছি, আমরা নাকি সুইজারল্যান্ড হয়ে গেছি, আমরা নাকি পাশ্চাত্যের দেশকে অতিক্রম করে গেছি। আমি জিজ্ঞেস করতে চাই, যদি সিঙ্গাপুর হয়ে থাকে, সুইজারল্যান্ড হয়ে থাকে, তাহলে 266 জন না 150 জন গভর্নমেন্ট স্বীকার করছে। 150 জন মৃত্যুর পরে কি একজন মন্ত্রীও পদত্যাগ করতো না? একজন মন্ত্রীও, শিক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অথবা যিনি এই মৃত্যুর হত্যাযজ্ঞের উস্কানিদাতা উবায়দুল কাদের, যিনি বলেছেন যে ছাত্রলীগ প্রস্তুত, এবং যে ছাত্রলীগ যাওয়ার কারণে এই অহিংস আন্দোলনটি সহিংস হয়ে উঠল, এই কারণে আজকে কি একজনও পদত্যাগ করতেন না? আমি শুধু এইটুকুন বলতে চাই যে অন্তত ছাত্রদের প্রধানমন্ত্রী যদি মনে করেন যে তিনি এখনও শপথের মধ্যে আছেন, তিনি এখনও বাংলাদেশের সবার প্রধানমন্ত্রী, তাহলে তিনি অন্তত এর দায়িত্ব কার, এটা প্রাথমিকভাবে অন্তত 2-1 জনকে এখান থেকে বহিষ্কার করে অন্তত সবার তিনি আস্থা অর্জন করবেন এবং ছাত্রদেরকে ডাকবেন, ডেকে বলবেন তোমাদের কি রাগ, কি গুসা, কি ক্ষোভ, কি অভিমান, আসো আমি তোমাদের সাথে কথা বলি। তারপরে বাংলাদেশের যে ক্ষোভের আগুনে ধাউ ধাউ করে জ্বলছে, আজকে আপনি দেখেছেন পুলিশের গাড়ির সামনে একটি ছোট্ট মেয়ে কিভাবে দাঁড়িয়ে প্রতিবাদ করে সে থামিয়ে দিয়েছে, গ্রেফতারকৃত ছাত্রদের মুক্ত করে এনেছে। একজন সে জীবনের পড়ুয়া করে নাই। আজকে আমাদের ছেলেরা মেয়েরা বলছে আমি মরে যেতে চাই, আমি এই দেশে বাঁচতে চাই না। এটা ক্ষোভ নয়, এটা বিক্ষোভ নয়। আমি আপনি বলছি আজকে বিটিভির জন্য কান্না করেন। বিটিভি 1971 সালে ক্র্যাক প্লাটুন ডিআইটির 7 তলায় যে ছিল টাওয়ার ছিল, পিটিভি টাওয়ার ছিল, পাকিস্তান টিভির টাওয়ার ছিল, সেইটা উড়িয়ে দিয়েছিল মুক্তিযোদ্ধারা। আর এই প্রজন্মে আজকে 54 বছর পরে আবার নতুন মুক্তিযোদ্ধারা এই বিটিভি উড়িয়েছে, আগুন লাগিয়েছে। আমার বক্তব্য হচ্ছে 9 ঘন্টা যদি বিটিভি দখলে থাকে, 9 জন গ্রেফতার হলো না কেন? এটা 9 জন গ্রেফতার হয় নাই। নাম্বার 2 আসেন, যমুনা সেতু ভবনে নাকি সমস্ত ব্রিজের ডাটা পুড়িয়ে দিয়েছে। আমরাও তো আন্দোলন সংগ্রাম করছি, এই ডাটা পুরানো হয়েছে। এই একটা ব্যাংকের গল্প আছে যে জিজ্ঞেস করছে ব্যাংক ম্যানেজারকে জিজ্ঞেস করছে কর্মচারীরা, স্যার পুলিশকে ফোন করেন, বলেন আগে দেখো কত লুট হয়েছে, বলছে 2 মিলিয়ন। আচ্ছা ঠিক আছে, এটা 10 মিলিয়ন বলে দাও। তো এই জন্য আজকে পদ্মা সেতুতে কত চুরি হয়েছে, এই ডাটা সব পুরানো হয়েছে। এই জন্য পুরানো হয়েছে যে বিক্ষোভকারীরা কোনো নথিপত্র পুরাতে চায় না। বিক্ষোভকারীর হাইয়েস্ট পুরায় চেয়ার টেবিল, বিক্ষোভকারীর হাইয়েস্ট পুরায় কার্পেট। এই পর্যন্ত 90 সালেও আমরা ব্যারিস্টার মওদুদের বাড়ি পুরাইছিল ছাত্ররা, আমরা সেইখানে ছিলাম, আমরা দেখেছি কয়টা চেয়ার টেবিল টেনে এনে ভেঙে পুড়িয়ে দিয়েছে, কার্পেটটা টেনে পুড়িয়ে দিয়েছে, দুতলায় গিয়ে নথিপত্র আনে নাই, বইপত্র এনে পুরাই নাই। এই জন্য আমি আজকে বলছি যে আজকে একটি আন্তর্জাতিক 1 সেকেন্ড আমি শেষ করি,
পয়েন্টটা মেক করি যে আজকে সলিমুল্লাহ খান বিশিষ্ট নাগরিক বাংলাদেশের, তিনি বলেছেন যারা এই মৃত্যুর জন্য দায়ী তাদের দ্বারা এই তদন্ত নিরপেক্ষ তদন্ত হতে পারে না, এই জন্য আন্তর্জাতিক তদন্ত প্রয়োজন। আন্তর্জাতিক তদন্ত কোনো গণতদন্ত কমিশন দিয়ে হবে না। বাংলাদেশে একটি আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠন করবেন মাননীয় প্রধানমন্ত্রী। আপনি আপনার দায় অন্তত আপনি আপনার গায়ের থেকে আপনি দায় সরান এবং আপনি দুই একজনকে এখান থেকে দায় দিয়ে এদেরকে বিদায় করে আপনি সবার আস্থা অর্জন করবেন। বিএনপি আসলে কি চাচ্ছে? ছাত্র আন্দোলনকে এটি কি গণ আন্দোলনের বা তাদের যে রাজপথের যে দাবি সরকার পতনের সেদিকে যেতে? আমি আপনাকে বলি যে একবার শেষ অংশ তো 3 মিনিটের সময়ের মধ্যে এগুলি আলোচনাটা ফার্স্ট বা সেকেন্ড সেগমেন্টে হইলে ভালো হচ্ছিল। আপনার মনে আছে নিশ্চয়ই দিনাজপুর 1996 সালে বিএনপি যখন ক্ষমতায়, তখন ইয়াসমিন নামে একজন গার্মেন্টস কর্মী, তিনি দর্শিত হন এবং 96 সালে দর্শিত হন এবং পুলিশের দ্বারা মৃত্যুর মুখোমুখি হন এবং এটি একটি সামাজিক আন্দোলন ছিল এবং সেই সময় পুলিশের সকল ফাঁড়ি থানা জ্বালিয়ে দেওয়া হয়েছিল দিনাজপুরে। আওয়ামী লীগ এই আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য তাদের নেতা আব্দুর রহিমকে দিয়েছিল, সম্বর্ধনা দিয়েছিল। আসুন আরেকটু পেছনে যাই। 1969 সালে শেখ মুজিবুর রহমান 22 ফেব্রুয়ারি বের হন এবং 23 ফেব্রুয়ারি ওনাকে যেদিন রেস কোর্সে সম্বর্ধনা দেওয়া হয়, তুফাইল আহমেদ যে অনুষ্ঠানে বঙ্গবন্ধু উপাধি দেন, সেই অনুষ্ঠানে তিনি বলেন যে ছাত্রদের যে 11 দফা, সেই 11 দফার মধ্যে আমার 6 দফা লুকায়িত আছে। তো ছাত্রদের আন্দোলনে ভর করে যদি শেখ মুজিবুর রহমানের আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে বের হওয়া সঠিক হয়ে থাকে, কোনো জজ, ব্যারিস্টার, উকিল, মুক্তার কেউ শেখ মুজিবুর রহমানকে বের করতে পারে নাই। ছাত্রদের আন্দোলন বের করেছে। 96 সালে যেটা হয়ে থাকে দিনাজপুরেরটা আওয়ামী লীগ অংশগ্রহণ করা বৈধ হয়ে থাকে। বিএনপি তো পেছন থেকে কেন? আমি তো পেছন থেকে রাজি না। আমি বলি বিএনপি সরাসরি ছাত্রদের আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে যখন 16 তারিখে 6 জন ছাত্রকে হত্যা করা হয়েছে, তখন বিএনপি আনুষ্ঠানিকভাবে সেই দিন ছাত্রদের গার্জিয়ান হিসাবে এদের পাশে দাঁড়ানো উচিত ছিল। আসুন আওয়ামী লীগ আজকে জরুরি অবস্থা জারি না করে জরুরি অবস্থা চালাচ্ছে। আপনি দেখবেন যে 6 জন সমন্বয়ককে ডিবি কার্যালয়ে নিয়ে আটক রাখা হয়েছে। বলা হয় নাই এদেরকে গ্রেফতার করা হয়েছে, বলা হয় নাই যে এদেরকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। নিরাপত্তা হেফাজতে রাখার বিধান হলো যে আপনি তো উকিল মানুষ, যে 74 বিশেষ ক্ষমতা আইনে রাষ্ট্রপতির আদেশ, সে ডিএম যে জেলা ম্যাজিস্ট্রেট বা জেলা প্রশাসক একমাত্র ব্যক্তি যিনি নিরাপত্তা হেফাজতের অনুমোদন দিতে পারেন এবং সেই নিরাপত্তা হেফাজতের জায়গা হলো জেলখানা, ডিবি কার্যালয় নয়। তো সেইটা হচ্ছে থানা পুলিশের ব্যাপার। আমি আপনাকে বলছি এই আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 33 গ্রেফতার, এটা হয় না, সাসপেন্ড হয় নাই। বিচার, দণ্ড এবং চলাফেরা 35 আর্টিকেল 35, এটা সাসপেন্ড হয় নাই। এদেরকে আটক রাখার 24 ঘন্টার বেশি আটক রাখার ক্ষমতা পুলিশের নাই। আপনি আসুন কিশোর ফাইয়াজ, যাকে 17 বছরের ছেলেকে যাকে দড়ি দিয়ে বেঁধে কোর্টে হাজির করা হয়েছে, তার পিতা সমস্ত কাগজপত্র দিয়েছে, স্কুলের সকল সার্টিফিকেট দিয়েছে, এসএসসি সার্টিফিকেট দিয়েছে, বলছে আমার ছেলে 16-17 বছর। তারপরেও তাকে 7 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। তারপরে হাইকোর্ট পর্যন্ত যেতে হয়েছে, তাকে কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে। তারপরে আরেকটি ছেলেকে উত্তরার আপনি দেখবেন যে সে বলেছে যে 16 বছর 10 মাস তার বয়স। তো সেই ছেলেকে তারা কি করেছে, তাকেও কোর্টে প্রডিউস করেছে, পরে তাকে কি বলে নারী শিশু আদালতের মাধ্যমে হেফাজতে কিশোর আদালতে দেওয়া হয়েছে। এই সরকার আইন মানছে না, সংবিধান মানছে না, আদালত মানছে না, ফৌজদারি কার্যবিধি মানছে না, দণ্ডবিধি মানছে না, সে কিছুই মানছে না। সে জরুরি অবস্থা জারি না করে জরুরি অবস্থা চালাচ্ছে। এবং আজকে সবচেয়ে বড় বিষয় হচ্ছে, এক সময় নক করে, আমি 1 মিনিটে শেষ করি, 30 সেকেন্ড শেষ করি, এক সময় নক করে পাক খানাদার বাহিনী জিজ্ঞেস করতো এখানে মুক্তি আছে কিনা। এখন রাত্রে 3টার সময় গিয়ে জিজ্ঞেস করে এখানে কোনো নক করে পুলিশ গিয়ে জিজ্ঞেস করে কোন ছাত্র আছে কিনা। উপর থেকে র্যাব লাইট ফেলে, থেকে কি বলে হেলিকপ্টার থেকে, আর পেছনে আর্মি দাঁড়িয়ে থাকে। বাংলাদেশে এই যে জাহান্নামের পরিস্থিতি তৈরি করা হয়েছে, এই জাহান্নামের পরিস্থিতি বাংলাদেশে চলতে পারে না। এই জাহান্নামের পরিস্থিতি চালানোর জন্য বাংলাদেশ স্বাধীন হয় নাই।